আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা ছোট গল্প স্বপ্নভঙ্গ। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকার অনুরোধ রাখি। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, শুরু করছি আজকের গল্প স্বপ্নভঙ্গ। সামনাসামনি বাড়ি, একজন রেলে কাজ করেন, মাঝারি গোছের অফিসার। একেবারে কনিষ্ঠ কেরানি নন, অপরজন ব্যবসাদার, তিনিও মাঝারি, খুব বড়লোক নন, তবে সচ্ছল। এদের একজনের মেয়ে, 21 বছর বয়স, বিয়ে পাশ করলেও করতে পারত, খুব চাল ছিল না। ছেলেটি রেলেতেই সম্প্রতি চাকরি পেয়েছে, সেটা ওদের 3 পুরুষের ব্যাপার, কাজ তো পাবেই। বয়স 25। কায়স্থ বামুনের কোনো চিন্তা নেই, দুপক্ষই কায়স্থ, সুতরাং বিবাহ তো অনিবার্য। ছেলেটির নাম প্রতুল, মেয়েটির নাম কণিকা। স্বপ্ন দেখা বা স্বপ্নভঙ্গ এসব কিছুই নেই। অবশ্য স্বপ্নভঙ্গ হলো বই কি। বিয়ের বছরখানে কলকাতায় কাজ করা বা শেখা, তারপর সুদূর উড়িষ্যায় নতুন একটি ছোট্ট স্টেশনে তাদের পোস্টিং হলো। নতুন একটি স্টেশন এই হালে প্রতিষ্ঠিত হয়েছে। এখনো স্টেশন থেকে 2টি মাত্র গাড়ি আসা যাওয়া করে, 2বার থামে, সকালেও বিকেলে, আর তেমনি ফেরার সময়ও ওই 2বার, অর্থাৎ 4বার মাত্র সিগন্যাল দেওয়া এবং অন্যান্য যা কিছু করণীয় করতে হয়। তবে বড় লাইন, যাওয়া আসা করে ওই লাইনে অনেক কটি ট্রেন, তার জন্য কর্তা এবং অন্য কর্মচারী যেমন লাইন্সম্যান, সিগন্যালম্যান ইত্যাদি। বিশেষ মেলগাড়ি বা অন্য এক্সপ্রেস যাবার সময় তটস্থ হতে হয়। প্রতুল প্রায় কান্নাকাটি করেছিল বড় কর্তা একজনের কাছে। তিনি বললেন, বাবু, তোমাদের সবাইকে জানি, তোমার কল্যাণের জন্যই এটা করেছি, নইলে অনেক কাল একেবারে পৌঁছতে হবে, উন্নতি হবে না। বলো তো ক্যান্সেল করি পোস্টিংটা। প্রতুল আর কি বলবে, মাথা হেঁট করে চলে আসা ছাড়া। সুতরাং কাঁদো কাঁদো অবস্থায় কণিকা এবং প্রতুল একদা কিছু কিছু জিনিসপত্র, 2টি নতুন বাক্স, সঙ্গে অত্যাবশ্যক কিছু ঢেউ ডাকনা, এইসব নিয়ে যেন এক সুপ্ত পুরীতে নামল। একদা যিনি একটিনি করেছেন মাসদই, সেই মোটা সোটা বাবুটি হাঁকডাক করে ওদের নামিয়ে দিলেন। বললেন, বাঁচালেন ভাই, বাঁচালেন। মাস গেলে মেয়ের বিয়ে, এরা তো কিছুতেই লোক দিচ্ছেন না। আপনাদের কোনো অসুবিধে নেই, এই তো পিছনেই দেখছেন আপনাদের কোয়ার্টার, লোকজন সবাইকে ডেকে বুঝিয়ে দেব কোনো। খাওয়া দাওয়ার ব্যবস্থা এই অবেলায় আর কিছু করতে হবে না, এই আমরাই, আমি আর এই লাইনম্যান খাই এখানে, মানে বিশম্বর, সেই রেঁধে দেয়। আজ তাই যা হোক খাবেন। এখন আপনারা ওখানে সব বুঝে সুঝে নিন। আর হ্যাঁ, ওই একটা মেয়ে ছেলে আছে, আমাদের ঘর দোর মোছা, বাজার করে দেওয়া, যা কিছু দরকার সবই করে, সবই করবে, কোনো চিন্তা নেই। গলগল করে একটাস কথা বলে নিজেই ওদের একটা পুঁটুলি নিয়ে কোয়ার্টারে যেতে যেতে একটু নিচু গলায় বললেন, বুঝলেন কি না, এখানকার লোকগুলো ভালো, তা যাই বলুন, বেশ শান্তশিষ্ট, সম্মান করে, আপনাদের কোনো অসুবিধা হবে না। চোখের জল ফেলতে ফেলতেই এই নবগৃহ প্রবেশ করেছিল কণিকা। 3-7 পর্যন্ত
নিয়মান হয়েই রইল। বেচারা প্রতুলকে কতকটা চোরের মতোই থাকতে হলো। অবশ্য সে নিজেও বুঝল না তার কি অপরাধ। কিন্তু তারপর একটু একটু করে কণিকার মনে হতে লাগলো জায়গাটা মন্দ নয়, মানুষগুলো বেশ ভালো। এসে পর্যন্ত শাকসবজির অভাব হয়নি, সেদে সেদেই দিয়ে যায়। দাম দিতে গেলে জিভ কাটে। মাছও প্রায়ই আসে। যে মাছ ধরল সে মাস্টারবাবুকে না দিয়ে যায় না। আর কাজের যে মেয়েটি উর্মিলা, ওরা অবশ্য উচ্চারণ করে উর্মিলা, বেশ হাসি খুশি সব কাজ করে দেয়। কোনোদিন কণিকাকে উনুন ধরাতে হয়নি। উর্মিলা বলেছিল, এইসব কাঁচা কয়লা বেস্তর ধোঁয়া হয়, সে তুমি পারবে না। চুলি তৈরি হলে তোমাকে ডাকবো। আমরা তো কয়লার চুলি জ্বালি না, সে পয়সা কোথায় আমাদের। ওই কয়লার গাড়ি যেতে যেতে ওরা সব স্টেশনেই কিছু ফেলতে ফেলতে চায়, তাতেই আমাদের কাজ চলে যায়। উর্মিলা রাত পর্যন্ত বসে থাকে। বাবু ওখানে, তুমি একা থাকবে, তাই বলি একটু বসেই যাই। উর্মিলার মুখে শুনতে শুনতে ওখানকার বাসিন্দাদের ভালোই লাগে। হ্যাঁ, তবে 2-4 জন বদলোকও আছে। তবে বৌদি, তোমার দিকে ওরা চাইবে না, চাইবে না কোনোদিন। মানে মাস্টার বাবুদের ক্ষতি হলে সরকার ওদের কেটে দুখানা করবে একেবারে। কণিকা রাত্রের খাবার সকাল সকাল করে রাখে, এতে বেশি নিশ্চিন্তি কণিকারই। অন্ধকার হয়ে এলে গাছপালার ছায়াতে গা ছমছম করে। উর্মিলা বসে বসে নিজের পায়ে হাত বুলোয় আর রাজ্যের ঘটনা, মানে কবে কি হয়েছিল সেসব বলে। ভালোই লাগে কণিকার। তবে উনুনে কয়লা পড়ে অনেকক্ষণ। প্রতুল এলে একটু গরম করে দেয় খাবার। একদিন দেরি হতে পারে জানালে উর্মিলার ভাতও নেয়, নইলে অত রাত পর্যন্ত কে পাহারা দেবে। তাছাড়া পকাল ভাত প্রায় থাকে, সকালে এসে উর্মিলা খায়। আর সেসব দিনে একবার করে ওকে গড় করে। ক্রমশ নেশা লাগে কখন কণিকার প্রতুল বুঝতেও পারে না প্রথমটা, পরে বোঝে। মনে হয় বেশ জায়গা, মানুষগুলো মোটের ওপর ভালোই মানুষ। এক ভয়, ডাক্তার প্রতি তেমন নেই। যা শুনেছে এখান থেকে এক রোজ দূরে গেলে তবে পাশ করা ডাক্তারের হদিশ মিলবে। তাকে আনাও কঠিন, নিয়ে আস্তে আস্তেই কত রোগী শেষ হয়ে যায়। তবে উর্মিলা বলে, আমাদের এখান থেকে কাছেই এক বৌদি আছে, বৌদি সত্যি সত্যি ভালো। আমাদের যত কিছু অসুখ বিসুখ হয় সব তো সেই দেখে। বেশি খাই নেই, যা দেয় তাই নেয়। আমরাও তাকে চাষের জিনিস দেওয়া হয় দিই। তবু ভয় একটা থাকে। কিন্তু সত্যি এর মধ্যে কিছু হয়নি, মানে ভগবানের ইচ্ছে, যা কণিকা প্রতিদিন একবার বলে। প্রথম একটু সজাগ হলো 2 বছর পরে। মানে আজকালকার মেয়েরা শেয়ানা, সন্তান সম্ভাবা হলো। 4 মাস পর্যন্ত ওরা তত মাথা ঘামায়নি, কিন্তু আর অপেক্ষা করা গেল না। কণিকাকে বাপের বাড়িতে দিয়ে আসতেই হলো। সামনাসামনি বাড়ি, সবাই দেখবে, সেদিক দিয়ে অবশ্য নিশ্চিন্ত। কিন্তু কণিকার যেন ভালো লাগে না। প্রথমত প্রতুল তাকে একা রেখে আসে, ঘন ঘন যাওয়াও যাবে না। তাছাড়া এই জায়গাটা যেন নেশা লেগেছে। তবে উপায় আর কি। বোধহয় মনে করেছিল ভালোই ভালো সব মিটে গেলে আমরা ওইখানেই ফিরে যাবে। বেঁচে থাক উর্মিলা, কোনো ঝক্কি পোয়াতে হবে না। কিন্তু এর মধ্যে যে উভয় পক্ষের কর্তারা আদা জল খেয়ে লেগেছেন যাতে ওদের এইখানে কোথাও পোস্টিং হয়। আর 3 বছর তো হতেই চলল। এবার তো সদরে না হোক কাছাকাছি কোথাও শহরের জায়গাতেই তাকে বদলি করতে হবে। আর তাদেরই তদবির সফল হলো।
কণিকার একটি মেয়েও হলো। এখন তো কিছুদিন এখানে থাকতেই হবে। এদিকে প্রতুলেরও এভাবে একা থাকা সহ্য হয় না। এবারে পোস্টিং হলো কলকাতায় নয়, তবে কলকাতার কাছেই একটি জনবহুল স্টেশনে তার ব্যবস্থা হলো, পদাধিকারও হলো। এই শহর কলকাতা, ওদের যে বাড়ি সে পাড়াটা অনেক দিনের, সেখানে এখনো খুব বর্তমানের ঢেউ লাগেনি। তবু এখানে এসে যেন বিহ্বল হয়ে উঠল প্রতুলরা। ওদের কোনো কোয়ার্টার মিলল না। অনেক তদবির করে একখানা একটি ঘর এবং একটি ছোট্ট রান্নার জায়গা পাওয়া গেল। স্নানাদির ব্যবস্থা এই নিচের তলার দুটি ঘরের জন্য একটি। কাজের লোক দুর্লভ, যদি বা মেলে সে একেবারে যেন খাড়া ধরে থাকে। একবার সকালে ও একবার বিকেলে আসে। কই গো, কোথায় সব? রান্নাঘরের খাওয়ার সব চারিদিকে এমন অগোছালো ছড়িয়ে রাখা চলবে না, তা বলে রাখলুম। এত সময় আমার নেই, 3-4 বাড়ির কাজ করি, সব ঠিক করা থাকলে কাজ সেরে নিতে পারি। টাকা তো মোটে 60 টাকা দিতে চাও, অত সময় দিতে পারবো নি বাপু। তেমন করতে গেলে 100টি টাকা দিতে হবে কিন্তু। সর্বদাই কাজের লোকটি যেন খাড়া উঁচিয়েই থাকে, ঝড়ের মতো আসে আর ঝড়ের মতো চলে যায়, কথায় কথায় ঝংকার দিয়ে ওঠে। দুবাড়ির কর্তা বা গিন্নি মাঝে মাঝে আসেন, নাতনি টান তো আছে। সেসব দিন এলে ভুরু কোঁচকায় সেই কাজের লোকটি। 2-3 দিন দেখে বলে, এমন নিত্য লোক এলে কাজ বাড়ে বাপু, তেমন হলে টাকা বাড়াতে হবে, তা বলে রাখছি। প্রতুলের মা বলেন, আমি তো বাছা দেখা করতে এসে রাত্রিরেই চলে যাই, আর কোনোদিন থেকে গেলে সেটুকু বাড়তি কাজ আমি করে নিতে পারবো। এইসব ঝংকার সহ্য করেও ওইটুকু কাজ নিত্য পাওয়া যায় না, সপ্তাহে একদিন কামাই তো আছে। সে কাজটুকু না হয় করে নেওয়া যায়, কিন্তু হাপিত্তেশ করে বসে থেকে তারপর বাসন মাজতে বসলে হাতান্তর হয়ে পড়ে। এ তো আছেই। পাড়া জনাকীর্ণ, সকলেই ব্যস্ত, প্রতিবেশীদের সঙ্গে আলাপ করবার সময় সীমাবদ্ধ। আশপাশ থেকে কোনো উপকার বা আত্মীয়তার সময় তাঁদেরই বা কতটুকু। সবচেয়ে যেটা মুশকিল, যেন নিত্য নতুন হইচই আর মারামারি এ তো লেগেই আছে। সাধারণ মারামারি নয়, মধ্যে মধ্যে বেশ খুন খারাপিও হয়। কে কাকে মারলো, কেন মারলো, এই প্রশ্ন করতেও ভয় পায় প্রতুল। এমন ঝগড়াঝাঁটি কেন, কে কি অপরাধ করলো, এ বোঝাও কঠিন। চাঁদার ব্যাপারটাও ভয়াবহ। পূজা পার্বণ তো আছে, অবশ্য দেয়ও। দুর্গাপুজো থেকে কার্তিক পুজো কোনটার নেই? ইতু পুজোর কথাটা অন্তত এই পাড়ায় তখনও কেউ বলেনি। উপসর্গ এক আধটা নয়, কার মেয়ের বিয়ে হচ্ছে না, এই জন্য চাঁদার খাতায় এসে হাজির হয়। মাস্টারদা, আশা করি এর জন্যে আপনি অন্তত বেজার হবেন না, এ একটা নোবেল কজ। ক্ষীণ কণ্ঠে প্রতুল হয়তো বলল, আমি মাস্টারদা নই, বড়বাবুকে বলো গে। এই দেখুন, সে তো অবশ্যই ধরবো, আপনিও তো একজন মাস্টার বটে। এসব তুচ্ছ শব্দ দিয়ে পাশ কাটাবেন না অবশ্যই। দেবেন দেবেন টাকাটা। কণিকা বলে, হ্যাঁ গো, এই পাড়া থেকে উঠে যেতে পারো না কোনো রকমে? মেয়েটা যে মাঝে মাঝে আটকে ওঠে হইচইতে, ওর না অসুখ হয় এর জন্যে। কি বলবো বলো, ভদ্রপাড়া এমনিতে সবাই বলবে, হয়তো এই দেখছো, আবার কোথায় গিয়ে পড়বো কে জানে। কপালে নেই কি, আমাদের বরাতি এই। আমার তো চাকরি বাঁধা ছিল, তাই আমরা অনায়াসে জীবন কাটাচ্ছি। এখন চাকরির জন্যে হাহাকার করছে সবাই, দেখছো না? কণিকা বলে, হা, যদি ওই রকম গ্রামে যেতে পারি তাহলে বেঁচে যাই গো। মেয়ে চুপ করে প্রতুল বলে, উন্নতি হয়েছে, মাইনের গ্রেড বেড়েছে, এ তো তোমাদের মন ওঠে না? আহা, কর্তাদের বলে দেখো না গো,
তারা কি বলেন? 3 বছর কাটল এইখানে, এবার অন্যত্র। কণিকার মনে হলো এবার অন্য কোথাও ভালো জায়গায় যেতে পারবো নিশ্চয়ই। বাবাকে তো অনেক দিন ধরেছি, দিন দিন এখানে হই হল্লা যেমন বাড়ছে, আর যেন সহ্য হয় না। পরবর্তীকালে সেই পাড়ার যা অবস্থা শুনেছে, বোমাবাজি নাকি নিত্য নৈমিত্তিক হয়ে উঠেছে, খুন জখম ছেলে খেলা হয়ে উঠেছে। মা গো মা, ভাগ্যে কলকাতা থেকে মুক্তি পেয়েছে। তবে এরপরও দুটো বড় স্টেশনে ঘুরতে হলো, এও প্রতুলের উন্নতির জন্য। কর্তাদের হাত আর নেই, তবু আগেকার সুবাদ তো আছেই। টাটানগর আর ঝাড়সুগদা এইসব স্টেশনে কিছুদিন, মানে বছরখানেক করে কাটালে বলতে গইতে ভালো, অধিকতর উন্নতির পথ প্রশস্ত হবে। এখন প্রতুলের অত গুরুজনের সুপারিশও লাগে না, নিজেই তদারক করে উড়িষ্যায় পোস্টিং পেল। পুলকিত দুজনেই এখন একটা আয়া নিয়ে যাওয়ারও সঙ্গতি হয়েছে, তাই নিশ্চিন্ত হলো, বিশেষ করে কণিকা। কিন্তু এসে চার্জ বুঝে নিতেই স্বপ্ন একটু রূঢ়ভাবেই ধাক্কা খেল। সে উড়িষ্যা আর নেই। আসলে ওদেরই ভাবা উচিত ছিল, প্রতুলের এখন বড় স্টেশন ছাড়া পোস্টিং হওয়ার কথা নয়, তাই বড় স্টেশনেই এসেছে। বড় শহর, বহু লোকের আনাগোনা, কাজও অনেক। এখানে কারোর সঙ্গে আলাপ করতেই অনেক সময় লাগবে। তাছাড়া ওখানকার স্থায়ী বাসিন্দারা চান না অন্য রাজ্যের লোক এসে এখানকার প্রাপ্য সেসব পথ কেড়ে নেবে। এখানকার তরুণরা চাকরির জন্য হনে হয়ে বেড়াচ্ছে, বাইরের লোক এসে মোটা টাকা নিয়ে যাচ্ছে, এটা তো উচিত নয়। তবু প্রতুল মোটামুটি ভালো ব্যবহারই পেয়েছে, কর্মস্থল কণ্টকিত হতে দেয়নি। তবে তরুণরা একটু আধটু হয়তো টিটকিরি দেওয়া, সামান্য কথাবার্তাতেও ঔদ্ধত্য প্রকাশ করা, এটুকু তো করবেই। এটুকু সহ্য করতে হবে বই কি। প্রতুল তা বোঝে, সে একটু বিনত হয়ে থাকে। ক্রমে মাস কতকের মধ্যেই যাকে বলে ম্যানেজ করা, তা করে নিয়েছে। কিন্তু কণিকার বেশ একটু স্বপ্নভঙ্গ হলো বই কি। শহর বাজার জায়গা, প্রয়োজন মতো কারোর সঙ্গে কথা বলতে গেলে তারা ভদ্র উত্তর দেয়, কিন্তু আগ বাড়িয়ে বা গায়ে পড়ে উপকার করতে আসে না। আশেপাশের বাড়ির মেয়েদের সঙ্গে কণিকা আলাপ করতে যায়, তারা বেশ ভালোভাবেই ঘরে বসায়, গল্প করে, চা খাওয়ায়, মেয়েটাকে আদরও করে, কিন্তু উপকার করবার চেষ্টা করে না। একাদিনও আসে, কিন্তু সেই ব্যবহার আশা করাই তো ভুল। বড় জায়গা, নানা মতামত, রাজনীতি এখন প্রবল রূপ নিয়ে, ঝগড়া বিবাদ, দাঙ্গা হাঙ্গামাও চলছে। দম যেন বন্ধ হয়ে আসে কণিকার। শেষে একদিন প্রতুলকে ধরে, হ্যাঁ গো, যেখানে আমরা প্রথমে গিয়েছিলাম সে জায়গাটার নাম কি গো, তোমার মনে আছে? বাহ, থাকবে না কেন, মনে থাকবে না? 3 বছর রইলাম। কণিকা একটু চুপ করে থেকে বললে, আমি একবার ওইখানে যাব, সেই ব্যবস্থাটা করো। সে কি? সে তো অন্য লাইন, এক জায়গায় গিয়ে আবার অন্য পথে ওখানে যাওয়া। তা জানি না, এমন তো হয়ই। এতকাল একভাবে তোমার সঙ্গে রইলুম, কখনো কিছু আবদার করেছি তোমাকে? এটা তোমায় করতেই হবে। মাথাটা তা চুলকে প্রতুল বললে, ওই মেয়েকে নিয়ে? আহা, মেয়েকে নিয়ে যাব কে বললে? এমনিতে তো সবাই বলছে এবারে ঠাকুমা দিদিমার কাছে রেখে দিয়ে যাও, পড়াশুনো তো এখন কিছু হচ্ছে না, বেতের টোল ফেলে বাস করা, ওকে তো ওখানেই রাখতে হবে। তা একদিন ছুটি নিয়ে ওকে ওখানে পৌঁছে দিয়ে এসো। প্রতুল আরো কিছু টালবাহানা করে অগত্যা হিসেবে রাজি হলো। মেয়েকে কলকাতায় পৌঁছে দিয়ে 2 দিনের ছুটির ব্যবস্থা করে, সেই যে প্রথম চার্জ নিতে এসে শান্তিনীড়ে কাটিয়েছিল সেখানেই পৌঁছলো। কিন্তু সে শান্তির নীড় এখন আর নেই। বহু লোক, নানান ব্যবসার চেষ্টা, ঝগড়াঝাঁটি, মারামারি সব এসেছে এখানেও। কয়েক ঘন্টার মধ্যেই প্রতুল বুঝে নিল, তবু কোলাহলটা কম এখনো।
খোঁজাখুঁজি করতে হলো উর্মিলার। খবর পেল বুড়ো হয়ে গেছে। বুড়ো হয়ে গেছে বেশ, বয়স অত হয়নি, কিন্তু উপবাসী জীর্ণ করে দিয়েছে ওকে। ওর বাবা মা বালেই মারা গিয়েছিল, জমি জমা কিছুই ছিল না। কোনো আশ্রয় নেই দেখে পাড়া সবাই মিলে বিয়ে দিয়ে দিল। উর্মিলা দেখতে মোটের উপর ভালোই ছিল, কিন্তু বরটা একটু বাউন্ডুলে গোছের, নইলে এমন বিয়ে হবেই বা কেন? কিছু যে সুরাহা করতে পারলো তা নয়। একটি বাচ্চা আসছে, একদিন সরে পড়ল সে। অনেক খুঁজেও আর পাত্তা পাওয়া গেল না। একটা ছেলে হয়েছিল, কিন্তু সে শান্তির নীড় এখন আর নেই। তারপর শুধু কোনো রকমে দিনাতিপাত। চাষের কাজই একমাত্র কাজ ছিল ওখানে, তাতেই যা কিছু পেত। তবে সে কাজ এখানে বেশি কিছু না। তাছাড়া যাদের জমি তারা তো কাজ করেই। তবু যৌবনে শক্তি ছিল তখন, অতটা লাগেনি। আর কণিকাদের কাজ ওর কাছে স্বর্ণযুগ, সেটা কণিকা বোঝেনি, এখন সব দেখে শুনে বুঝল। ভাঙা ঘরে একটা চ্যাটাইতে পড়ে আছে উর্মিলা। জল দেয়, একটু আধটু ভাতও পায়। আর ওখানে কি দিতে পারে লোকে? এখন অনেক লোক এসেছে, তাই রক্ষে ভিক্ষা মেলে অন্তত। কণিকা যখন ঢুকলো তখন মরার মতো পড়ে আছে সে। ডাকতে প্রথমটায় বুঝতে পারেনি, ঠিক চিনতেও পারেনি। তারপর মার কতক ডাকতে ধর্মর করে উঠবার চেষ্টা করলো সে। বউ দিদি, তুমি এসেছো? খোকাকে এনেছো? কণিকা গিয়ে ধরে ফেললো তাকে, আস্তে আস্তে বসিয়েও দিল। খোকা নয় রে, খুকি হয়েছে, আজ তাকে আনিনি। তা তোর এমন দশা হয়েছে, কাউকে দিয়ে একটু খবর তো দিতে পারতিস। আমারও তো লোকের দরকার ছিল। যাকগে, একটু দাঁড়াবার মতো হোক, তোকে নিয়ে যাব আমি। নিয়ে যাবে আমাকে? আমাকে নিয়ে যাবে? আমাকে নিয়ে চলো, চলো চলো। উৎসাহে সে আচ্ছন্ন ভাবটা যেন কেটে যায়। নড়মড় করে উঠতে চেষ্টা করে সে, কিন্তু পারে না, আবার পড়ে যায়। ম্লান মুখে বলে, আর কোনো ক্ষমতা নেই বৌদি, কতকাল ভরপেটা খাইনি গো, দাঁড়াবো কি জোরে? সব ঠিক আছে রে, ভয় নেই। আস্তে আস্তে একটু একটু করে খাইয়ে তোকে আমি চাঙ্গা করবো ঠিক। আমি অনেক ভেবেই ফল এনেছি, সন্দেশ এনেছি, আমি নিজে তৈরি করে এনেছি উর্মিলা, কিছু ভাবিসনি। চতুল প্রমাদ গনে, তার মানে কি এখানে আজ থাকবে নাকি? কোথায় থাকবে? না না, ছেলে মানুষই করো না, কিছু দিয়ে যাও ওকে। কণিকা বলল, না গো, তুমি যাও, 3-4 দিন পরে এসে নিয়ে যেও। ততক্ষণে একটু উঠে দাঁড়াবার মতো হবে উর্মিলা, ওকে না নিয়ে আমি যাব না। চিনকণ্ঠে উর্মিলা বলে, না বৌদি, আমি পারবো, আমি পারবো ঠিক, একটু খেলে আবার দাঁড়াতে পারবো। তুমি আমাকে ফেলে যেও না বৌদি, আমি পারবো, সব কাজ করব। না রে না, তোকে ফেলে যাব না, তোকে নিয়েই যাব। সে হরলিক্স আর কিছু ফলও এনেছিল, উর্মিলাকে খাওয়াতে বসে গেল।